ক্ষিপ্রতার সাথে সে তুলিকার ওপর চেপে বসার চেষ্টা করে। তুলিকাও যেন তৈরি হয়েই ছিল। সে ক্রমাগত পরেশের বুকে, পিঠে, দুপায়ের মাঝে লাথি ঘুষি মারতে থাকে। আসুন অল্প সময়ের জন্য বাসা বাঁধি আমাদের এই পরিবারে, যেখানে আছে কিছু খুনসুটি, অল্প ভাষা অভিমানের, আরও আছে পাগলামি, একটু আশা বিষাদের, কিছু গল্প হৃদয়ের, কিছু কথা অনুভূতির। 5 মিশেলে ভরে উঠুক আমাদের এই প্রেম কুটির। শীতের হিমেল হাওয়ার রেশ কাটিয়ে উঠতে না উঠতে এক অন্যরকম রেশ এখন বাতাসে ঘুরে বেড়াচ্ছে। মরশুমি পরিবর্তনটাও বেশ লক্ষণীয়। এই মরশুমি সুবাসে প্রতিটা সবুজ মন জড়িয়ে যাচ্ছে এক অবর্ণনীয় নীলাম্বরী আশ্লেষে। সবার মনে যেন ঠাঁই নিচ্ছে ভালোবাসার অমলিন মরশুম। তাই ভালোবাসার এই রেশকেই বজায় রেখে প্রেম কুটিরে আজ ভালোবাসার এই বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি একটি মিষ্টি ভালোবাসার গল্প নিয়ে। গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুরু হতে চলেছে লেখিকা তনিমা সাহার কলমাঙ্কিত আজকের গল্প লেডি ডন। সময় সকাল 10টা। আশুতোষ কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ক্লাসে ছেলে মেয়ে মিলিয়ে মোট 17 জন শিক্ষার্থী এবছর ভর্তি হয়েছে। আজ প্রথম দিন ক্লাস হবে। ক্লাসের ভেতরে স্বাভাবিকভাবেই একটা গুনগুন ফিসফাস চলছে। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ নিজেদের আগে থেকেই চেনে, কেউ কেউ অন্যদের চিনে নেওয়ার চেষ্টা করছে। সবার মধ্যে যেন একটা চাপা উত্তেজনা, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার একটা প্রবল তাগিদ কাজ করছে। কিন্তু জানালার কাছে কোণার দিকে বসা ছেলেটার মধ্যে তেমন কোনো উদ্যমী নজরে পড়ছে না। সে যেন কোনো বিশাল জলধির মতো স্থির হয়ে বসে আছে, যেন এই চারপাশের কলরবে সে বিন্দু মাত্র বিচলিত নয়। এক অদ্ভুত স্থির চিত্র হয়ে সে বসে আছে, যেন নিজের খেয়ালেই নিজের পর ভুলে হারিয়ে গেছে বহুদূর। এ কি নিছক স্মৃতিচারণ নাকি অন্য কিছু? হঠাৎই ক্লাসের ভেতরে এতক্ষণ ধরে চলা গুনগুন ফিসফাস কথাবার্তা থেমে যায়। এক অদ্ভুত নিশ্চুপতা যেন সবাইকে গ্রাস করে নেয়। ক্লাসের ভেতরে ঢুকছে 5 জন ছেলে মেয়ের একটা দল। অবশ্য দলে একটাই মেয়ে, বাকি 4 জন ছেলে। মেয়েটা হঠাৎ টিচার ডেস্কে উঠে গলাটা উঁচিয়ে বেশ কর্কশ ভাষায় বলে, এই যে লাট্টু পুট্টুগণ, দেখি তো তোমাদের চাঁদ বদনগুলো একটু আমার দিকে ঘোরান, দেখিনি। সবার বদনগুলো একবার ভালো করে দেখে নি। আর হ্যাঁ, এই আমাকেও ভালো করে চিনে রাখ, কারণ ফ্রেশার্সের আগে আমার সাথে তোদের কয়েকবারই দেখা হবে। আর বিশ্বাস কর, এই দেখা হওয়াটা তোদের সবার আজীবন মনে থাকবে। মেয়েটির এমন কথায় ক্লাসের সবাই একটু ভয়ই পেল। ছেলে মেয়েগুলোর ওই ভীতু ভীতু চেহারা দেখে মেয়েটার মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল। মেয়েটি চিবিয়ে চিবিয়ে বলল, আই লাভ দিস পিয়ার ফেসেস। আগামী সময়গুলোতে যেন আমার সাথে কথা বলার সময় তোদের মুখে এই ভাগটাই থাকে। তোরা নিশ্চয় ভাবছিস যে আমি কে। আমি তুলিকা চ্যাটার্জি, এই কলেজ স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট। নে, আমার নাম পরিচয়টা খাতায় লিখে রাখ। মনে রাখিস, আমার নামে যদি কেউ ওই ডিং দাদুর কাছে অভিযোগ নিয়ে যাস, তাহলে আগামী 1 মাস তাকে আমি নরক দর্শন করিয়ে ছাড়ব। নে, সবাই একে একে দাঁড়া, স্যালুট দে, তারপর নিজের নাম বল। ক্লাসের সবাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। এখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা পড়তে এসেছে। সবার মানসিকতা অতটা শহুরে নয়, তাই একজন মেয়ে থেকে এতটা রুক্ষ ব্যবহার দেখে অনেকেরই চোখে জল এনে দিয়েছিল। সেটা দেখে তুলিকা গর্জে উঠে বলে, এই যে নেকুপুষু মামনিরা, কথায় কথায় অত চোখের জল কোত্থেকে আসে তোদের? তাছাড়া এখনো চোখের জল ফেলার মতো কিছু হয়নি। হ্যাঁ, তুলিকার কথা শুনে সবাই আরও আড়ষ্ট হয়ে যায়।
একে একে প্রথম বর্ষের সব শিক্ষার্থীরা তুলিকার সামনে এসে তাকে স্যালিউট করে নিজের নাম পরিচয় বলে। হঠাৎ তুলিকার দলের একটি ছেলে তুলিকার কাছে এসে বলে, এই তুলি, দেখ তো, ওই যে জানলার কাছে কালিদাস হয়ে বসে আছে, এই মালটা তো বোধহয় তোর কোনো কথাই শোনেনি। দেখ না, কেমন একটা ভাব নিয়ে গালে হাত দিয়ে বসে আছে। পরেশের কথা শুনে তুলিকা জানালার দিকে তাকায়। ছেলেটাকে দেখে তুলিকার একটা অদ্ভুত রাগ হলো। গলাটাকে আরো রুক্ষ করে বলে, এই যে হুমায়ুন আহমদ এবং কবি সুকান্তের মিশেল পদার্থ, একবার এদিকে তাকাও দেখি। অয়ন তখনও নিজের অতীত ঘাঁটতে ব্যস্ত। তুলিকার রুক্ষ কথার চাবুক অয়নকে ঠিক স্পর্শ করতে পারেনি। তুলিকা বোর্ডের কাছে চকের বাক্সটা থেকে একটা ভাঙা চক তুলে সেটা অয়নের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে। হঠাৎ চকের আক্রমণে অয়নও বাস্তবে ফিরে আসে। তুলিকা চোয়ালটা শক্ত করে অয়নের দিকে এগিয়ে যায়। অয়ন তুলিকাকে নিজের দিকে আসতে দেখে অয়ন উঠে দাঁড়ায়। তা ঘোর গোবিন্দ, ঘোর ভাঙলো? অয়ন তুলিকার কথা কিছুই বুঝতে পারে না। সে অবাক দৃষ্টিতে তুলিকার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমায় কিছু বলছিলেন ম্যাডাম? তুলিকা হয়তো অয়নকে আরও কিছু বলতেই যেত, কিন্তু তার আগেই একটা জলদ গম্ভীর কণ্ঠ তার কানে আসে। আর ইউ ইন মাই ক্লাস ডিয়ার? তুলিকা যখন অয়নকে র্যাগিং করছিল তখন তার দলের বাকি ছেলেরা এবং ক্লাসের শিক্ষার্থীদের সবার দৃষ্টি সেই দিকেই ছিল। তাই প্রফেসর নীলোৎপল যে কখন ক্লাসে ঢুকে পড়েছেন তা কেউই টের পায়নি। প্রফেসর নীলোৎপলের সদা গম্ভীর চরিত্র ছাত্রছাত্রীদের কাছে একটু হালকার উপর ত্রাসের সৃষ্টি করে। তাই প্রফেসর নীলোৎপলকে দেখে তুলিকার দলটা একটু ঘাবড়ে গিয়েছিল। প্রফেসর নীলোৎপল আবার বলেন, প্রশ্নটা হয়তো একটু কঠিন হয়ে গেল। ঠিক আছে, আমি আবার করছি। তোমরা কি আমার ক্লাসের স্টুডেন্ট? প্রফেসরের এই গম্ভীর কণ্ঠে শুনে তুলিকার দলের ছেলেদের অবস্থা খারাপ হয়ে যায়। পরেশ কোনো রকমে আমতা আমতা করে বলে, না মানে স্যার, আমরা তো একটু। ওয়েট, এক মিনিট। তুমি তো পরেশ সমাদ্দার, ব্যবসায়ী সুরেশ সমাদ্দারের ছেলে। গত বছর তো তুমি রাস্টিগেট হতে হতে বেঁচেছিলে। তোমার বাবা তো কলেজের ডিন মিস্টার বাগচির প্রায় হাতে পায়ে ধরে তোমাকে কলেজ থেকে বের করা আটকিয়েছিলেন। আমিও তো সে সময় সেখানে উপস্থিত ছিলাম। আরে স্যার, এসব পুরনো কথা তুলে কি লাভ? আমরা তো একটু এই নতুনদের সাথে আলাপ করতে এসেছিলাম। আলাপ হয়ে গেছে, এই তো চলে যাচ্ছে। আলাপটা যেন আলাপ থাকে, তাহলে সব ভালো থাকবে। নইলে গতবারের ঘটনার আবার পুনরাবৃত্তি না ঘটে, সেটাও তো তোমাকে দেখতে হবে, তাই না? যাও, সব বেরো, আমার ক্লাসের সময় হয়ে গেছে। তুলিকা তা আর কোনো কথা না বাড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে। ছাত্রছাত্রীরাও যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই প্রফেসরটাকে কি এখনই আসার ছিল? আমাদের ইমেজটার পুরোটা 12টা বাজিয়ে দিল। কথাটা তুলিকার কানে যেতেই সে ভীষণ বিরক্তি স্বরে বলল, কারোর ইমেজের 12টা বাজানো এত সহজ নয় পরেশ। তাছাড়া তিনি প্রফেসর। আমরা ফ্রেশার্সদের সাথে যাই ব্যবহার করি না কেন, সেটা কিন্তু প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল নয়। তারা কিন্তু সব সময় সম্মানের পাত্র। কথাটা শুনে পরেশ এবং বাকিরা দম মেরে গেল। কারণ তুলিকার কথার ওপরে কথা বলার সাহস ওদের কারোরই নেই। প্রফেসর নীলোৎপল ক্লাস শেষে বেরিয়ে গেলে ক্লাসের দুই ছাত্রী বিথি এবং দোলা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। বিথি এবং দোলা দুজনেই ঝাড়গ্রামের একই স্কুল থেকে আশুতোষ কলেজের দর্শন নিয়ে পড়তে এসেছে। উফ, কি ছিল রে ওই মেয়েটা! বাপ রে, আমি তো ভাবলাম হয়ে গেল আজ আমাদের। আমিও তাই ভাবছি। দেখ, এটা তো শহরের কলেজ, আমাদের না তাই একটু দেখে শুনে চলতে হবে, বুঝলি? তবে কি জানিস তো, আমার মনে হচ্ছে আপাতত ট্রেলারটা পর্যন্ত আমরা নিরাপদ আছি। ওই তুলিকা মেয়েটার এখন টার্গেট হলো ওই অয়ন নামের ছেলেটা। দেখলি না, ছেলেটাকে একটু টানা হ্যাচড়া করতে পারলো না বলে তুলিকার চোখ মুখে কেমন পাল্টে গেছিল। দেখলাম তো সবটাই,
কিন্তু বিষয়টা হলো এখন ওই তুলিকার পাঞ্জা থেকে বেচারা অয়নকে বাঁচাবে কে? যা অবস্থা দেখছি তাতে ওপরওয়ালা ছাড়া উপায় নেই। দিন কয়েক পরের কথা। এর মধ্যে অয়নকে তুলিকাদের দলটা বারবার উত্ত্যক্ত করেছে। কখনো পাশ দিয়ে গিয়ে হঠাৎ পিঠে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কখনো পা দিয়ে ল্যাং মেরে ফেলার চেষ্টা করেছে, আবার কখনো বা লাইব্রেরিতে যখন সে পড়ছে তখন তার বইয়ের ওপর জল ঢেলে দিয়েছে। কিন্তু এই সবের মাঝেও অয়ন কখনো প্রতিবাদ করেনি বা পাল্টা উত্তর দেয়নি। সেটা দেখে তুলিকার অয়নের প্রতি আরও বিরক্ত বাড়ে। কলেজের ইউনিয়ন রুমে একদিন পরেশ, অতনু, রূপম এবং শ্রেয়া বসে আছে। তুলিকা ছাত্র পরিষদের সব রকম কাজে লিপ্ত থাকলেও কখনো ইউনিয়ন রুমে আসে না। ক্লাস যদি তার না থাকে তবে সে সময়টা সে লাইব্রেরিতেও কাটাতে বেশি পছন্দ করে। টিনুদার দোকান থেকে খানিক আগেই দোকানের ছেলেটা 4 কাপ চা দিয়ে গেছে। চায়ের কাপটা হাতে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে শ্রেয়ক বলে উঠল, এ ভাই পরেশ, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, বলবো? বাহ, তুই এবার লক্ষ্য টক্ষ্য করতে পারিস? এসে বাচ্চে তালিয়া। আহা, শোন না আগে, তারপর না হয় লেকপুল করিস। আচ্ছা বল। তুই মোটামুটি কত বছর ধরে তুলিকার পেছনে ঝুলে আছিস? যদি আমি খুব ভুল না করি তাহলে এই 2 বছর। তোকে আমি যতদূর চিনি এতটা সময় তো তুই কোনো মেয়েকেই দিস না, এই বড়জোর 2 মাস। সেই হিসেবে ধরলে তো তোর এতক্ষণে মেয়ে পড়ানোর সংখ্যা 12 ক্রস করে যেত। কিন্তু তুই তো সেই 1 মেয়ের পেছনেই পড়ে আছিস, আবার যে নাকি তোকে 2 পয়সারও পাত্তা দেয় না। তুই চিরকাল গবেরই দেখে যাবি। আমরা গোবে যারা মুখটা দেখে সবাই ধোকা খায়, কিন্তু তুলিকাকে সেদিন ঘোল খাওয়াতে পারিনি। তবে ভবিষ্যতেও যে এই একই বৃত্তান্ত ঘটবে সেই গ্যারান্টি কিন্তু নেই। মানে ঠিক বুঝলাম না তো। থাক, তোর আর বুঝে কাজ নেই। ওই মাথায় এমনিতেও বিশেষ কিছু নেই, আর ওতে চাপ দিস না বেকার। এত চাপ তোর মাথা নিতে পারবে না। শ্রেয়ক ঠিক পরেশের কথাটা বুঝতে পারে না, তবে শুধু এটুকু বুঝতে পারে যে পরেশের কাটা ঘায়ের নুনটা ভালোই ছেটাতে পেরেছে। তুলিকা লাইব্রেরি থেকে বেরিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় সে কিছু একটা দেখল। সে দেখল যে ওই ঘোর গোবিন্দ প্রফেসর নীলোৎপলের রুম থেকে বেরোচ্ছে। চোখ দুটো ছোট ছোট করে খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর তুলিকা ছেলেটার দিকে এগিয়ে গেল। এই ঘোর গোবিন্দ, এখানে কি মতলবে ঘোরাঘুরি করছো? মাফ করবেন, আসলে এই প্রসঙ্গে আপনার 2টো সংশোধন আছে। 1, আমার নাম ঘোর গোবিন্দ নয়, আমার নাম অয়ন। আর 2, আমি এখানে ঘোরাঘুরি করছি না, আমাকে স্যার ডেকেছিলেন তাই এসেছি। তাছাড়া এটা পার্ক নয় যে ঘোরাঘুরি করব, এটা প্রফেসরস করিডোর। এখানে অযথা কেউ ঘোরাঘুরি করতে পারে না। কিন্তু অন্যান্য সবাই আর প্রফেসর নীলোৎপল কিন্তু এক নয়। তিনি অকারণে কাউকেই নিজের রুমে ডাকেন না। আমার নামে অভিযোগ করতে এসেছিলে বুঝি? অয়ন কিছু না বলে তুলিকার চোখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে। কি অদ্ভুত গভীর মেয়েটার দৃষ্টি, শান্ত অথচ কেমন যেন একটা চাপা ঝড়ের পূর্বাভাস। তুলিকার একটু যেন অস্বস্তি হয়। সে রেগে মেগে কিছু বলতে যেতেই অয়ন মৃদু হেসে তুলিকাকে পাশ কাটিয়ে চলে যায়। মুহূর্তের জন্য তুলিকার রূঢ় ও কঠিন মনটায় যেন একটা হিমেল স্রোত এসে ঝাঁপতে পড়ে। অয়ন চলে যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত তুলিকা সেখানেই দাঁড়িয়ে থাকে।
ঘোর কাটলে তুলিকা ধীর পায়ে এগিয়ে যায় প্রফেসর নীলোৎপলের রুমে, গিয়ে নক করে বলে, আসবো স্যার? এস, কাম ইন। অনুমতি পেয়ে তুলিকা প্রফেসর নীলোৎপলের রুমে ঢোকে, কিন্তু কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেটা লক্ষ্য করে তুলিকার দিকে না তাকিয়ে প্রফেসর বলেন, যেটা বলতে এসেছিস বলে ফেল। জানিসই তো, কথা পেটে চেপে রাখলে তোর আবার গ্যাস হয়। কি বলবো কাকাই, ওই নতুন ছেলেটা কেন এসেছিল তোমার কাছে? আমার নামে নালিশ করতে এসেছিল, তাই না? কলেজে আমি তোর কাকাই নই, কলেজে আমি শুধু তোর প্রফেসর। তাছাড়া তুই কলেজে যা সব করিস সবটাই আমার কানে আসে, তার জন্য আলাদা করে কারোর থেকে আমাকে তোর বিরুদ্ধে কিছু শুনতে হবে না। কিন্তু কাকাই, বাকি কথা বাড়িতে। তুলিকার মনটা খারাপ হয়ে যায়। প্রফেসর নীলোৎপল অর্থাৎ তার কাকাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ। তার কাকাইয়ের জন্যই তুলিকার আজটা তৈরি হয়েছে। সে জানে যে কলেজে সে যা যা করে তা সবটাই কাকাইয়ের চোখে ধরা পড়ে, তাই সেটা সামাল দিতে সে নিজের রেজাল্টটাকে ঠিক রাখে, পাশাপাশি কলেজের যাবতীয় কার্যকলাপের সাথে নিজেকে যুক্ত করে রাখে। মুখটা নামিয়ে তুলিকাকে বেরিয়ে যেতে দেখে প্রফেসর নীলোৎপল বলে, আচ্ছা শোন, আর সপ্তাহ 2 পরেই তো ফ্রেশার্স ওয়েলকাম, সেটা সব কিছু প্রিপারেশন আছে তো? হ্যাঁ, সব রেডি, শুধু ক্যাটারারের সাথে ফাইনাল করে নিলে ব্যাস শেষ। বেশ বেশ। তোর কি আজকের আর ক্লাস আছে? না, আজ আপাতত নেই, এই একটু পরেই বেরিয়ে পড়বো। সেই তো তোর 2 চাকার ফটফটিতেই। আমি বুঝি না যে বাড়িতে 2 গাড়ি থাকা সত্ত্বেও তোর বাইক চালানোর এত কি নেশা। কারণ ও দুটো প্রবীর চ্যাটার্জির গাড়ি, আমার নয়। তাছাড়া বাইক চালানোটা আমার নেশা নয়, ওটা আমার অ্যাচিভমেন্ট। আমি যে সব কিছুই পারি তার প্রমাণ। কিন্তু কাকে তুই প্রমাণ করতে চাস? কেনই বা প্রমাণ করতে চাস? সত্যি কি এসব করে কিছু পাল্টাবে? প্রফেসর নীলোৎপলের কথাটার কোনো উত্তর না দিয়ে তুলিকা রুম থেকে বেরিয়ে যায়। প্রফেসর নীলোৎপল জানেন যে এই মুহূর্তে তুলিকার সাথে কথা বলা বৃথা, তাই তিনিও আর পিছু ডাকলেন না। ফ্রেশার্স ওয়েলকামের আর মাত্র একটা সপ্তাহ বাকি। তুলিকা একদিন পরেশের সাথে বসে ক্যান্টিনে আড্ডা দিচ্ছিল। ঠিক এমন সময় ঝড়ের গতিতে অয়ন ক্যান্টিনে ঢোকে। একটা চা আর 2 পিস টোস্ট অর্ডার করে সে এক কোণে বসে খেতে থাকে। তাকে ওভাবে খেতে দেখে পরেশ অয়নকে উত্ত্যক্ত করার জন্য তার দিকে উঠে যাচ্ছিল, কিন্তু তুলিকা বাধা দিয়ে বলল, না, এখন না, ছেলেটা খাচ্ছে, খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে নেই। মিনিট কয়েকের মধ্যেই অয়ন খাবারটা শেষ করে ঠিক যেমন ঝড়ের গতিতে এসেছিল তেমনি ঝড়ের গতিতে বেরিয়ে গেল। অয়ন বেরিয়ে যেতেই তুলিকা দেখে সেখানে কিছু একটা পড়ে আছে। সে চট করে উঠে জিনিসটা তুলে নিয়ে ব্যাগে চালান করে দিয়ে আবার আগের জায়গায় গিয়ে চুপচাপ বসে রইল। প্রায় মিনিট 15 পর অয়ন আবার ক্যান্টিনে এসে ঢুকলো। যেখানে বসে খাবার খাচ্ছিল সেখানে কিছু একটা খুঁজতে লাগলো। না পেয়ে কেরিয়ারের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলো, তারপর হতাশ হয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। তুলিকার প্রথমে এই ঘটনায় বেশ মজা লাগলেও শেষে অয়নের হতাশ মুখটা দেখে তার বুকের ভেতর কোথাও যেন একটা ধাক্কা লাগলো। অয়নের চোখ দুটো কি ছলছল করছিল, নাকি তুলিকারই চোখের ভুল? পরদিন ক্লাসে শেষ করে লাইব্রেরিতে ঢোকার মুখে তুলিকা দেখে অয়ন বিথি আর দোলার সাথে কি যেন কথা বলছে। ভালো করে শোনার জন্য সে পায়ে পায়ে একটু এগিয়ে গিয়ে এক জায়গায় আড়াল হয়ে দাঁড়িয়ে পড়ে। অয়ন তখন বিথিকে বলছে, বিথি, গতকালের সাহায্যটার জন্য অনেক ধন্যবাদ। গতকাল টাকাটা দিয়ে যদি আমাকে সাহায্য না করতিস তাহলে হয়তো মায়ের ওষুধ কেনাটাই হতো না। ছি ছি অয়নদা,
কি বলছো তুমি? একদিকে বোন বলে সম্বোধন করো আর আরেকদিকে ধন্যবাদ দিচ্ছ? বলি, এটা আবার কোনো কথা হলো? না রে বিথি, সত্যি গতকাল ওষুধটা না কিনে নিয়ে গেলে খুব মুশকিলে পড়তাম। আসলে এমন ভুল সাধারণত আমার হয় না। কলেজ আর দোকান সামাল দিতে দিতে মায়ের ওষুধের কথাটাই ভুলে গিয়েছিলাম। গতকাল টাকা এবং প্রেসক্রিপশন নিয়েও এসেছিলাম। ভেবেছিলাম যে কলেজ থেকে ফিরে যাওয়ার সময় ওষুধটা কিনে নিয়ে যাব। দোকান থেকেই সরাসরি কলেজে চলে এসেছিলাম, তাই সকালে কিছু খেতেও পারিনি। ক্যান্টিনে ঢুকলাম, খেলাম, পেমেন্টও করলাম, কিন্তু খেয়ালে পার্সটা যে কোথায় রাখলাম সেটা কোথাও পেলাম না। তাই তো তোর কাছে গতকাল টাকাটা ধার চেয়েছিলাম। এই যে টাকাটা ধর। বেশ করেছো। আগামীতে যদি প্রয়োজন হয় তখন আবার চাইবে। তবে ধার নিচ্ছ এমনভাবে নয়, বোনের কাছে অধিকারী চাইছো এমনভাবে চাইবে, বুঝেছো? তা নয় তো কি। আর আন্টি যে আমাদের জন্য রোজ নিজের হাতে রান্না করে টিফিন পাঠায়, সেটার যদি হিসেব ধরি তাহলে তোমার কি সেটা শুনতে ভালো লাগবে অয়নদা? সব সম্পর্ক যে রক্তের সম্পর্কই হবে তার কি মানে আছে বলো তো? তুমি ভেবে নাও না যে তুহিনার মতো তোমার আরও দুটো বোন আছে, দোলা আর বিথি নামে। আচ্ছা আচ্ছা মায়েরা আমার, বুঝেছি। এবার চল, ক্লাস আছে। প্রফেসর নীলোৎপল কিন্তু লেট কামারদের একদম পছন্দ করেন না। আচ্ছা অয়নদা, পার্সটা কেউ চুরি করেনি তো? গরিবের পার্স কেউ কেনই বা চুরি করবে বল? এমন তো হাতি ঘোড়া কিছু নেই ওটায়। কয়েকটা টাকা, মায়ের প্রেসক্রিপশন আর বোন আর মায়ের একটা ছবি, ব্যাস। টাকাটা না থাকায় গতকাল হেঁটেই বাড়ি ফিরতে হলো। কি বলছো অয়নদা, তুমি অতটা রাস্তা হেঁটে গেলে? উপায় কি, নে চল। এবার কিন্তু ক্লাসের জন্য সত্যিই দেরি হয়ে যাবে। বিথি, টাকাটা ঠিক করে রাখ। ওরা লাইব্রেরির সামনে থেকে চলে যেতেই তুলিকা আড়াল থেকে বেরিয়ে আসে। তার মনে এক অদ্ভুত অপরাধ বোধ কাজ করছে। নিজের ওপর নিজের এত রাগ তো তার আগে কখনো হয়নি। প্রবীর চ্যাটার্জির সামনে নিজেকে প্রমাণিত করতে গিয়ে কি সে দিনে দিনে নিষ্ঠুর হয়ে যাচ্ছে? সে তো এমনটা আগে ছিল না। তবে কি সেও প্রবীর চ্যাটার্জি হয়ে যাচ্ছে? মাথাটা আর কাজ করে না তুলিকার। লাইব্রেরিতে ইস্যু করা বইগুলো জমা দিয়ে ক্লাস না করেই সে সোজা বাড়ি ফিরে যায়। এই সময় তুলিকাদের বাড়িতে সাধারণত কেউ থাকে না। অবশ্য বাড়িতে থাকার মতো আছেই বা কে? কাকাই নীলোৎপল আর সে নিজে, 2-3 জন চাকর আর ম্যানেজার কাকু। আর মাঝে মধ্যে ট্যুর সেরে প্রবীর চ্যাটার্জি হোটেলে থাকার মতো করে থাকে। কিন্তু এখন তো বাড়ি ফাঁকা। কাকাই কলেজে, ম্যানেজার কাকুও দিন কয়েকের জন্য দেশের বাড়ি গেছে। তুলিকাকে বাড়ি ফিরে আসতে দেখে রান্নার দিদি পা এসে একবার জিজ্ঞাসা করে গেলেও যে সে কিছু খাবে না। তুলিকা ক্লান্ত গলায় বলে, না দিদি, আমি কিছু খাবো না, আমি শুয়ে পড়ছি, আমাকে ডেকো না। পরে শরীর ভালো লাগলে উঠে কিছু খেয়ে নেব। তবে তোমরা কিন্তু সময় মতো খেয়ে নিও, কেমন? কথাটা বলেই তুলিকা নিজের ঘরে গিয়ে দরজাটা ভেজিয়ে বিছানায় শুয়ে পড়ল। বিকেলে কলেজ সেরে যখন নীলোৎপল চ্যাটার্জি বাড়ি ফিরে এলেন, তখন রান্নার দিদির কাছে তুলিকার হঠাৎ শরীর খারাপের কথাটা শুনেই তার বুড়ো জোড়া কুঁচকে গেল। আজ সারাদিন তুলিকাকে কলেজে না দেখতে পেয়ে একটু অবাক হয়েছিলেন তিনি ঠিকই, কারণ তুলিকা সহজে কলেজ মিস করে না। আর সেখানে আজ তো কলেজে এসে গিয়েছিল। কলেজে গিয়েও যখন তুলিকা বাড়ি ফিরে এসেছে, তখন নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। নীলোৎপল বাবুর রান্নার দিদিকে বলেন, সুতমা, তুমি তুলিকা দিদি ভাইয়ের ফেভারিট চিকেন স্যান্ডউইচটা বানাও তো। আর শোনো, একটু বেশি করে বানিও, আজ কাকা ভাই যে একসাথে খাবো। নীলোৎপল বাবুর কথাটা শুনে সুরমার মুখেও হাসি ফুটে উঠল। আসলে বাইরে তুলিকা যেমনভাবেই থাকুক না কেন, সুরমা বা বাড়ির আর বাকি মানুষগুলোর কাছে তুলিকা যেন চোখের মণি, শুধু এক প্রবীর চ্যাটার্জি ছাড়া। নীলোৎপল বাবুর ফ্রেশ হয়ে আসতে না আসতেই সুরমা স্যান্ডউইচ বানিয়ে দিল। আসলে সুরমা আগেই তুলিকার মন খারাপ দেখে স্যান্ডউইচের প্রিপারেশন শুরু করে দিয়েছিল। খানিক পরে নীলোৎপল বাবু একটা
ট্রেতে কফি স্যান্ডউইচ নিয়ে তুলিকার ঘরে ঢুকলেন। ঘরটা অন্ধকার ছিল। আলোটা জ্বালিয়ে বেডসাইড টেবিলে খাবারের ট্রেটা রেখে ভীষণ মোলায়েম স্বরে তুলিকাকে ডাকলেন। তুলি, তুলি, তুলি মা, উঠে পড়ো। সারাদিন শুনলাম কিছুই মুখে তুলিসনি। ওই মা, উঠে পড়ো, একটু কিছু খেয়ে নে। তুলিকা একটু নড়াচড়া করতেই নীলোৎপল বাবু দেখতে পান যে তুলিকা একটা ফটোকে দুহাতে বুকে জড়িয়ে আছে। চোখের কোণ থেকে জল গড়িয়ে শুকিয়ে গেছে। ফোঁপানোর শব্দ মিহি মিহি স্বরে এখনো শোনা যাচ্ছে। তুলিকাকে এই অবস্থায় দেখে নীলোৎপল বাবুর মনটা খারাপ হয়ে যায়। এ থেকে তার গুন্ডি রূপটা অনেক ভালো। পরম স্নেহে তিনি তুলিকার মাথায় হাত বুলিয়ে বলেন, তুলি, তুলি কাঁদে না মা, তুই কাঁদলে যে আমার ভালো লাগে না। বৌদি কিন্তু তোকে এমনভাবে দেখলে মোটেই খুশি হবে না। মা কি আদৌ আমার উপর খুশি আছেন কাকাই? হঠাৎ এমন কেন মনে হচ্ছে তোর তুলি? কি হয়েছে বল, বল তুই। আমি অয়নের সাথে খুব খারাপ করেছি কাকাই। নিজেকে সঠিক প্রতিপন্ন করতে গিয়ে একজন নির্দোষ ছেলেকে অনর্থক অসুবিধাতে ফেলে দিয়েছি, যা কোনো প্রয়োজনীয়তা ছিল না। সবটা সুন্দর, কিন্তু তার আগে ওঠো, চোখে মুখে জল দিয়ে এসে কফিতে একটু চুমুক দাও। কফি নার্ভ ঠান্ডা রাখতে সাহায্য করে। তুলিকা আর কোনো কথা না বলে ফ্রেশ হয়ে এসে কফির কাপটা হাতে নিয়ে তাতে একটা চুমুক দিল। এবার বলো, আমি শুনছি। সবটা শোনার পর নীলোৎপল বাবু বললেন, ও এই ব্যাপার। অয়ন আসলে ছেলেটা এমনই, তাকে কেউ পছন্দ করে না এমন কথা আজ পর্যন্ত শুনিনি। ছেলেটাই এমন মানে? তুমি তো সবে কয়েকটাই ক্লাস নিয়েছো ওদের, তার মানে তুমি অয়নকে আগে থেকে চেনো, তাই না? সব কি এখনই জেনে নিবি? তাহলে ওপরের তলায় ভাড়াটেদের কি কাজ দিবি? উপরের তলার ভাড়াটে মানে? ওরে মস্তিষ্ক মানে তোর ঘিলু, ওটাকে তো কাজে লাগিয়ে রাখতে হবে, তাই না? তুলিকা প্রথমে কথাটা বুঝতে পারেনি, কিন্তু পরে বুঝতে পেরে খিলখিলিয়ে সে হেসে ওঠে। তুলিকাকে হাসতে দেখে নীলোৎপল বাবু হেসে ওঠেন। এইরকমই হাসি খুশি থাকবি। আর একটা কথা জেনে রাখ মা, অনুতাপ থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিছু হয় না। নে এবার চল, খেয়ে নে। খুব খিদে পেয়েছে। সুতমা তোর ফেভারিট চিকেন স্যান্ডউইচ বানিয়েছে। তাহলে তার দেরি করা একেবারেই ঠিক হবে না। হালকা হাসি ঠাট্টার মধ্যে পরিবেশটা হালকা হয়ে যায়। দেখতে দেখতে কলেজের ফ্রেশার্স ওয়েলকামের দিন চলে আসে। এই কদিন তুলিকা বহুভাবে অয়নের সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিশেষ কিছু জানতে পারেনি। শুধু এইটুকু জেনেছে যে কোনো একটা পারিবারিক কারণে অয়নকে মাঝপথেই পড়াশোনা ছাড়তে হয়েছিল। এখন তাই সেই সমস্যার উত্থান করে সে নিজের পড়াশোনাটা শেষ করতে এসেছে। ফ্রেশার্স ওয়েলকামের জন্য কলেজের অডিটোরিয়ামটা ঠিক করা হয়েছিল। সকাল থেকে তুলিকা সেই নিয়েই তোড়জোড়েই লেগে আছে। যথাসময়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা সবাই একে একে স্টেজে উঠল। কেউ গান গাইল, কেউ নাচ করলো, কেউ আবৃত্তি করলো, কেউ বা অভিনয় দক্ষতা দেখালো। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। হঠাৎ ক্যাটারিংয়ের থেকে একজন তুলিকাকে ডাকতে এলো দেখার জন্য। তুলিকা সেখানে গিয়ে খাবার অ্যারেঞ্জমেন্ট দেখছিল। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠ তুলিকার কানে আসে। নমস্কার সকলকে, আমার নাম অয়ন ব্যানার্জি।
আজ এখানে যারা যারা উপস্থিত হয়েছে তাদের কাছে এই ফ্রেশার্স ওয়েলকাম নতুন কিছু হলেও আমার জন্য কিন্তু নতুন নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আসলে আমি বেশ কয়েক আগে এই কলেজে এসে ভর্তি হলেও কিছু পারিবারিক কারণে পড়াশোনাটা মাঝপথে ছেড়ে দিই। এখন সেই ক্রাইসিস মিটেছে, তাই বাদ রেখে দেওয়া পড়াশোনাটা আবার শুরু করতে চলেছে। তবু এটা বলবো যে আমি পুরনো হলেও আজ তোমাদের সকলের সাথে মিশে আরো একবার আমি নতুন হয়ে গেলাম। তোমরা সবাই খুব ভালো পারফরমেন্স করেছো। আমি তোমাদের মতো অত গুণী নই, তবে আজকের এই আনন্দের মুহূর্তে আমি আমার লেখা একটা শায়রি শোনাই। খারাপ ভালোর বিচারটা তোমাদের উপরই ছেড়ে দিই। কি अर्ज है? अरे भाई कोई इरशाद तो बोलो। अर्ज है कि लफ्जों को वक्त के तराजू में तोल के इश्तिहार जारी करते हैं। लफ्जों को वक्त के तराजू में तोल के इश्तिहार जारी करते हैं। जालिम तू भी कमाल है, जुल्म भी करता है और उफ करने तक की भी इजाजत नहीं देता है। ठहर जा ए वक्त ई चाहिए, चंद लम्हों का इंतजार है। ठहर जा ए वक्त ई चाहिए, चंद लम्हों का इंतजार है। एक वक्त ऐसा भी आएगा जब इस वक्त के लिए तू मेरे कदमों में गिरेगा। অয়নের বলা শেষ হতেই গোটা অডিটোরিয়াম কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তবে ঠিক তারপরেই হাততালিতে অডিটোরিয়াম ফেটে পড়ে। তুলিকাও হাততালি দেয়, তবে তার চোখ দুটো অজানা কোনো কারণে ভিজে ওঠে। ফ্রেশার ওয়েলকামের পর সময়টা যেন ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়। দেখতে দেখতেই চলে আসে প্রথম বর্ষের প্রথম পরীক্ষা। পরীক্ষার্থীরা সবাই লাইব্রেরিতে ভিড় করছে। এমনই একটা দিনে অয়ন কিছু রেফারেন্স বই নিয়ে লাইব্রেরিতে ঢোকে, কিন্তু ঢুকেই যা দেখতে পায় তাতে সে ফিকফিক করে হাসতে থাকে। অয়ন দেখে সামনের টেবিলের ওপর 4-5টা বই খোলা। তার সামনের চেয়ারে বসে আছে তুলিকা, দুহাত দিয়ে মাথা ধরে বসে আছে আর কি যেন বিড়বিড় করে যাচ্ছে। অয়ন পায়ে পায়ে খানিকটা এগিয়ে যেতেই শুনতে পায় যে তুলিকা বিড়বিড়ানোর স্বরে বলছে, আরুনে দর্শন পড়বি তাই না? এখন জীবন থেকে সংবর্ধনাই বাদ হয়ে যাচ্ছে। কি ভুলেছিল বাকামি মেরে দর্শন নিতে? সাইকোলজি ছিল, সোশিওলজি ছিল, সেগুলো নিতে পারতিস না। তোর তো তাকে দেখানোর ছিল। এই দেখানোর চোখ করে এবার নিজেই মুখ দেখানোর যোগ্য থাকবি না। কাকে মুখ দেখাতে পারবেন না ম্যাডাম? তুলিকা নিজের মতো মুখ নামিয়ে নিজেকেই দুচ্ছাই করছিল বলে অয়নের আশাটা টের পায়নি। অয়নের হঠাৎ আবির্ভাবে তুলিকা একটু থতমত খেয়ে গেল। নিজেকে একটু সামনে নিয়ে সে বলে, কাকে আবার মুখ দেখাবো? তোমাদের এইসব ফিলোসফাররা একটা তত্ত্বে কেন টিকে থাকেনি বলো তো? এক একজন এক এক কথা বলছে, তার উপর আবার কি ভারী ভারী নাম। সিগমুন্ড ফ্রয়েড, অ্যারিস্টটল, ক্যাগেলিও, রাসেল। আমি তো ন্যাশনাল জিওগ্রাফিতে রাসেল ভাইপারের নাম শুনেছিলাম। এখানে দেখছি সাক্ষাৎ রাসেল রয়েছেন, যে ভাইটার থেকেও ভয়ানক। তুলিকার কথা শুনে অয়ন হো হো করে হেসে ওঠে। তুলিকা তাড়াতাড়ি চোখ পাকিয়ে বলে, হচ্ছে কি অয়ন? এটা লাইব্রেরি, পার্ক নয়। ওহো সরি। আচ্ছা শোনো, বিষয়টা এতটাও কঠিন না। তুমি চাইলে আমি তোমাকে এই সাবজেক্টটা একটু দেখিয়ে দিতে পারি। ওয়েস্টার্ন ফিলোসফিতে আমার বরাবর হায়েস্ট মার্ক থাকতো, অবশ্য সেটা অনেকদিন আগের কথা। তুলিকা লক্ষ্য করে যে কথাগুলো বলতে বলতে অয়নের মুখের ভাবটা কেমন করুণ হয়ে যায়। সে অয়নের একটা হাত ধরে তার পাশে বসিয়ে বলে, চিন্তা করো না অয়ন, দুজনে মিলে একসাথে চেষ্টা করলে আমার বিশ্বাস তুমি আবারও হায়েস্ট মার্কস পাবে, আর আমিও ঠিক উতরে যাব। দুজনে মিলে একসাথে? তুলিকা বুঝতে পারে মুখ ফসকে নিজেকে কেশ খাইয়ে দিয়েছে, তাই বৃথা বাক্য ব্যয় না করে বইয়ে মুখ গোজে।
একদিন ইউনিয়ন রুমে ক্যারাম খেলছিল পরেশ আর শ্রেয়ক। সুযোগ বুঝে শ্রেয়ক বলে, পরেশ ভাই, তুই কি সত্যিই কিছু দেখতে পাচ্ছিস না, নাকি দেখতে চাইছিস না? কি বলতে চাইছিস খোলসা করে বল। তোর চিড়িয়া এখন ফার্স্ট ইয়ারের ওই এক্সপায়ারি ডেট, মানে অয়নের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। মুখ সামলে কথা বল শ্রেয়া, নইলে মুখ ভেঙে দিতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। ঠিক আছে, যদি আমি ভুল হই তাহলে নিজেই গিয়ে যাচাই করে নে। তাহলে তোর হাতও রইল আর আমার মুখও রইল। আজ দুপুরের পর থেকেই আবহাওয়াটা খুব খারাপ করে আছে। গোটা আকাশ কালো হয়ে আছে, চারিদিকে একটা দমচাপা পরিবেশ। তুলিকা আজ বাইকটা আনেনি। নিয়মিত জিন্স বা ট্রাউজারের সাথে টি শার্ট বা শার্ট পরা তুলিকা আজ স্বভাব বিরোধী হয়ে নীল রঙের সালোয়ার কামিজ পরে এসেছে। কদিন আগেই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সেখানে অয়ন স্বভাবোচিত প্রথম হয়েছে এবং তুলিকার রেজাল্টও খুব ভালো হয়েছে, যার ফলে আজ তুলিকার তরফ থেকে অয়নকে ট্রিট দেবার দিন। আজ কলেজে ক্লাস বিশেষ ছিল না, কি একটা প্রয়োজনে প্রফেসরদের একটা মিটিং হওয়ায় দুপুরের পর আর ক্লাস ছিল না। খবরটা নীলোৎপল বাবু থেকে তুলিকা আগেই পেয়ে গিয়েছিল, তাই আজকের দিনটাই সে ট্রিট দেওয়ার জন্য ঠিক করে। এই কদিনে তুলিকা অয়নের বেশ কাছাকাছি চলে এসেছে। মাঝে একদিন অয়নদের বাড়িতেও গিয়েছিল সে। তুলিকার মা নেই শুনে অয়নের মা বেশ দুঃখ পেয়েছিল। সেদিনই প্রথম অয়ন জানতে পারে যে তুলিকা কেন দিনে দিনে এতটা রুক্ষ হয়ে উঠেছিল। আসলে তুলিকার বাবা ছেলে চেয়েছিলেন, কারণ তার মতে ছেলেরাই একমাত্র ব্যবসা সামলাতে পারে। কিন্তু তুলিকার জন্মের পর ডক্টররা জানায় যে তুলিকার মা দ্বিতীয়বার আর মাতৃত্বের স্বাদ নিতে পারবেন না। সেই থেকে শুরু হয় তুলিকার বাবা প্রবীর চ্যাটার্জির অবহেলা। সেই অবহেলা সহ্য করতে না পেরে তুলিকার মা মারা যায়। তুলিকাও হয়তো ভেসে যেত অন্ধকারেই, কিন্তু সেই সময় তার কাকাই পড়াশোনা শেষ করে কলকাতায় আসেন এবং তুলিকাকে সামলে নেন। প্রবীর বাবুও ধীরে ধীরে অন্যত্র বাস করতে শুরু করেন, তবে ঘর চালানোর জন্য নিয়মিত টাকা পয়সা পাঠাতেন। তুলিকা তো সেই রকম দেখেই বড় হয়েছে। সেখানে অয়ন যখন একজন ব্রাইট স্টুডেন্ট হওয়া সত্ত্বেও হঠাৎ তার বাবা মারা যাওয়ায় পড়াশোনা ছেড়ে সংসার এবং ব্যবসার হাল ধরে, তখন অয়নের এই কথা শুনে তুলিকা অয়নের প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তুলিকা অয়নের কথাই ভেবে যাচ্ছিল, ঠিক এমন বাইকের একটা কর্কশ শব্দে তুলিকার ঘোর ভাঙে। কি ডার্লিং, আজ যে আইটেম লাগছিস। মুখ সামলে কথা বল পরেশ, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। ওহো, এখন আমার বলা কথা তোর গায়ে লাগছে। অসুবিধা তো লাগবেই, এখন তো অয়নের সাথে ঘেঁষছিস বেশি। আমি কিন্তু বারণ করছি পরেশ, নিজের লিমিট ক্রস করিস না। দাঁড়া, আগে দেখতে দে যে ঠিক কতটা এগোলে লিমিট ক্রস হয়। পরেশ জোর করে তুলিকার কাছে ঘেঁষার চেষ্টা করতেই তুলিকা সজোরে একটা ঘুষি চালিয়ে দেয় পরেশের চোয়াল বরাবর। ঘুষি খেয়ে পরেশের আত্মমর্যাদায় আঘাত পড়ে। একটা মেয়ে তাকে মেরেছে, এটা যেন কিছুতেই মানতে পারে না পরেশ। ক্ষিপ্রতার সাথে সে তুলিকার ওপর চেপে বসার চেষ্টা করে। তুলিকাও যেন তৈরি হয়েই ছিল। সে ক্রমাগত পরেশের বুকে, পিঠে, দুপায়ের মাঝে লাথি ঘুষি মারতে থাকে। মার খেয়ে যখন পরেশের হ্যাস্তন্যস্ত অবস্থা, তখন একদলা থুতু রাস্তার পাশে ফেলে কেটে কেটে বলে, তোদের মতো কুকুরগুলোকে পিটিয়ে রাস্তার ধুলোয় মিশিয়ে দিতে আলাদা করে হাত পা চালাতে শিখতে হয় না। আজ কিছুটা শিক্ষা তুই আমার কাছে নিলি, আর বাকিটা তোকে তোর মামার বাড়িতে দেবে। এই না হলে আজকের নারী। তুমি, তার মানে তুমি এতক্ষণ ধরে এখানেই ছিলে, অথচ একবারও আমাকে সাহায্য করতে এগিয়ে আসোনি। কথাটা বলতে বলতে তুলিকার চোখে জল চলে আসে। সে আর কোনো দিকে না তাকিয়ে গটগটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। অয়ন বেশ
হাঁপড়ে পড়ে। এই রে, মেয়েটা খেপে গেছে। এই ভাই, আর একটু অপেক্ষা করো, খবরদার নড়াচড়া করো না কিন্তু। কারণ যে পরিমাণ মার খেয়েছো তাতে যদি আরও নড়াচড়া করো তাতে কিন্তু হাসপাতালে থাকার সময়টা 2 মাস থেকে বেড়ে 5 মাস হয়ে যাবে। আর হ্যাঁ, তোমার মামা মানে পুলিশ আর অ্যাম্বুলেন্স দুটোই আসছে। আমি ওদিকে দেখি মেয়েটা আবার কোন দিকে গেল। এই তুলিকা, তুলি, এই তুলি, আরে দাঁড়াও। তুলিকা যখন সামনে হেঁটে যাচ্ছে আর তার দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, হঠাৎ কেউ হ্যাঁচকা টানে তাকে নিজের বুকে জড়িয়ে নিল এবং প্রায় সাথে সাথেই বেশ জোরে হর্ন দিয়ে একটা বোলেরো পাশ কাটিয়ে চলে গেল। কি হচ্ছে এটা? এক্ষুনি আমি না আসলে তো একটা কেলেঙ্কারি বাধ্য। এই তুলি, কি হয়েছে? আহা, এই তো এক্ষুনি ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই হয়েছিলে, এক্ষুনি আবার কাঁদুনি বাই কেন হয়ে গেলে? তুলিকা কিছু না বলে অয়নের বুকে আলতো করে একটা ঘুষি মেরে তাকে দু হাতে জড়িয়ে ধরে নিজের মুখ লুকোয়। অয়ন তুলিকার মুখটা তুলে বলে, এই তুলি, আচ্ছা ঠিক আছে, আমার একটা কথা শোনো। আমি চাই না আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাল্টে ফেলো, তাই আমি দূরে দাঁড়িয়েছিলাম। জানতাম তো তুমি ঠিক সবটা সামলে নেবে। সত্যি? একদম সত্যি, ভালোবাসি তো তোমায়। তুমি যেমন ঠিক তেমন ভাবেই তোমাকে ভালোবাসি। আমি চাই না তোমাকে একটুও পাল্টাতে। তুলিকার মুখে আর কোনো কথা আসে না। অবশ্য তার একটা বড় কারণ হলো অয়নের ঠোঁটজোড়া তুলিকার নরম অভিমানী ঠোঁট দুটোকে ততক্ষণে দখল করে নিয়েছে। ঠিক এমন সময়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বৃষ্টির জল যেন ভালোবাসার এই নব পরিদয়কে আরও একটু ওম দিয়ে গেল। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি? বৃষ্টির সোদা বীজে গন্ধ গায়ে মেখে যদি কারোর ভালোবাসার অভিজ্ঞতা থাকে তাহলে তারা অবশ্যই এসে কমেন্ট করুন এবং জানান যে প্রেম কুটিরের আজকের গল্পটি কি আপনাদের মনে আবারও এক প্রেম বর্ষণ করেছে। এতক্ষণ ধরে শুনছিলেন তনিমা সাহার লেখা লেডি ডন। পরবর্তী উপস্থাপনা নিয়ে খুব শিগগিরই ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অন প্রেম কুটির। ধন্যবাদ, শুভরাত্রি। আমাদের বিগত গল্প মন কবিতার কমেন্ট বিজয়ী হলেন মনীষা রয়, যিনি লিখেছেন খুব সুন্দর লাগলো।